এই সিকিউরিটি ব্রিচের যে মাস্টার মাইন্ড, কিংপিন, যার মাথা থেকে পুরো পরিকল্পনা বেরিয়েছে, সেই কিংপিন, সেই মাস্টার মাইন্ড ললিত ঝা। আপনারা দেখেছেন, এই নিয়ে আলোচনা হয়েছে যে এই ললিত ঝার কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে ওঠা বসা ছিল। পশ্চিমবঙ্গে আনাচে কানাচে, মাঠে, জঙ্গলে, বাগানে, বিভিন্ন জায়গায় বোমা তৈরি হয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বোমা তৈরিটাকে কুটির শিল্পে পরিণত করেছেন, এটা কিন্তু সত্যি, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, ইট ইজ দ্য রিয়ালিটি। যে দেশবিরোধী কার্যকলাপের সাথে বারবার তৃণমূল কংগ্রেসের যোগ কেন পাওয়া যায়? বিএসএফ যখন গুলি চালায়, স্মাগলাররা যখন মারা যায়, একজন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যে স্মাগলারদেরকে কম্পেনসেশন দেয়, স্মাগলারদের পরিবারকে কম্পেনসেশন দেওয়ার ঘোষণা করে, নির্বাচিত মুখ্যমন্ত্রী, সংবিধানের ওপর শপথ নিয়েছেন, নির্বাচিত হয়ে এসছেন। নমস্কার। পার্লামেন্টে লোকসভার যে সিকিউরিটি ব্রিচ কয়েকদিন আগে হলো, শুধু চিন্তাজনকই না, কিন্তু খুবই ডেঞ্জারাস বলা যেতে পারে। কারণ এই সিকিউরিটি ব্রিচের যে মাস্টার মাইন্ড, কিংপিন, যার মাথা থেকে পুরো পরিকল্পনা বেরিয়েছে, সেই কিংপিন, সেই মাস্টার মাইন্ড ললিত ঝা। আপনারা দেখেছেন, এই নিয়ে আলোচনা হয়েছে যে এই ললিত ঝার কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে ওঠা বসা ছিল এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে সে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে তার ছবি রয়েছে এবং সে যে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে, তিনি বললেন যে হ্যাঁ, এটা মানে তার সাথে কোনো যোগ নেই, এ তদন্ত হোক, তদন্ত হচ্ছে এবং তদন্ত যত হবে, তদন্ত যত গভীরে যাবে, আপনারা দেখে নেবেন যে এই পার্লামেন্ট সিকিউরিটি ব্রিচ, অর্থাৎ একটি বিশাল জাতীয় সুরক্ষার ওপর আঘাত দেওয়ার, হানা দেওয়ার, আঘাত দেওয়ার যে একটি পরিকল্পনা ছিল, যে এই পরিকল্পনাটা করেছে বা যেই চক্র এই পরিকল্পনা করেছে, সেই চক্র, সেই ব্যক্তির কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে যোগ রয়েছে। এটা তদন্ত যতই হবে, যত গভীরে যাবে, সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। একদিকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, এখন বরখাস্ত, মহুয়া মৈত্র, তার পাসওয়ার্ড, এমপিদের ক্লাসিফাইড যে পাসওয়ার্ড, তাদের ইমেলের সেই পাসওয়ার্ড তিনি বিদেশে পাচার করেছেন, বিদেশিদের হাতে তুলে দিয়েছেন এবং বিদেশে বসে সেই পাসওয়ার্ড, তার অনুমতি, তার সম্মতি সঙ্গে নিয়ে ব্যবহার করে পার্লামেন্টের যে সিস্টেম আছে, সেই সিস্টেম ভেদ করা হয়েছে। এটা আরেকটা জাতীয় সুরক্ষা, ভীষণ একটি সংকটজনক পদক্ষেপ জাতীয় সুরক্ষার ক্ষেত্রে, ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে। তো যেখানেই কিন্তু ভারতের জাতীয় সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষার উপর আঘাত হওয়ার চেষ্টা হচ্ছে, আপনারা মিলিয়ে দেখবেন সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো যোগ থাকছে। এবং সেই জন্যে আমি বিশেষ করে শফিকুলদার খুবই আমি কৃতজ্ঞ তার প্রতি, যে তিনি একটি বিশেষ প্রতিবেদন, এবং তার সৎসাহস রয়েছে, তিনি একের পর এক বিভিন্ন বিশেষ প্রতিবেদন করেছেন এবং বাংলার মানুষকে জাগিয়ে রেখেছেন, জাগিয়ে তুলছেন, নাড়িয়ে দিচ্ছেন। তিনি আমাদের বিবেককে নাড়িয়ে দিচ্ছেন আরামবাগ টিভির মাধ্যমে। এবং তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছিলেন। আমি যখন এই প্রশ্ন উঠিয়েছিলাম, অনেকে তো দেখেও দেখে না, অনেকে আবার চাপার চেষ্টা করে, কিন্তু তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছিলেন। আমি যখন আজ থেকে কয়েকদিন আগে এই প্রশ্ন তুলেছিলাম প্রথম, যে ললিত ঝা ছবি তাপস রায়ের সাথে পরিষ্কার দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে, তাহলে আগে তৃণমূল কংগ্রেস লাফালাফি না করে ওদের ওই সেই জহর সরকার, ওই বহিরাগত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি, বহিরাগত মহারাষ্ট্রের সেই সাকেত গোখলে, এরা আগে জবাব দিক, অবাঙালি সাকেত গোখলে আগে জবাব দিক যে ললিত ঝা, তাপস রায় এবং তৃণমূলের অন্যান্য যারা
তৃণমূল যুব নেতারা বিভিন্ন নেতাদের সাথে যে ওঠা বসা ছিল, তার উত্তর তারা আগে সারা দেশকে এবং পার্লামেন্টকে দিক, লাফালাফি না করে। এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তাপস রায়ের সাথে খুব ঘনিষ্ঠ ছিল এই ললিত ঝা। এই প্রশ্ন আমি উঠিয়েছিলাম, এই প্রশ্ন উঠিয়ে আমি এক্স হ্যান্ডেল থেকে আমার বক্তব্য এবং আমার সেই ছবি হাইলাইট করে সেই ছবিটাকে আমি দেখিয়ে আমি রেখেছিলাম। এবং শফিকুল দা, আরামবাগ টিভি সেই বক্তব্যকে তুলে ধরেছিল এবং তারা মানুষের কাছে নিয়ে গেছিল। একেবারে পরিষ্কারভাবে শফিকুল দা আরামবাগ টিভির মাধ্যমে এই প্রশ্নটা তিনিও মুখ্যমন্ত্রীকে করেছিলেন যে তৃণমূল কংগ্রেস আগে জবাব দিক যে ললিত ঝার সাথে তার দলের এবং তার দলের নেতাদের কি ধরনের সম্পর্ক। আপনারা এই প্রতিবেদনটা একটু পরে দেখবেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে আমরা যদি একসাথে এরকম এক অপরকে আমরা যদি সহযোগিতা করে সমর্থন করি, সত্যটাকে যদি উদ্ঘাটন করি, তাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তাদের মানে তাদের যে রিজলভ, সেটাতে তারা আরো কিন্তু সুদৃঢ় হবে যে হ্যাঁ, আমরা একটি সংকটজনক পরিস্থিতিতে এই রাজ্যে রয়েছি এবং এই রাজ্যের শাসক দলকে আমাদের উৎখাত করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি শফিকুল দাকে এবং বিশেষ করে তার আরামবাগ টিভি এবং আরামবাগ টিভির মাধ্যমে যে আমরা সত্যটা প্রত্যেক দিন যে সত্যটা আমরা অনুধাবন করি, আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গে যারা, বিশেষ করে যারা বাঙালি, সারা দেশের বাঙালি, সারা বিশ্বে বিভিন্ন দেশের বাঙালিও আরামবাগ টিভিকে ফলো করে এবং আমি সত্যি খুব কৃতজ্ঞ তার কাছে। এবার আমি বলি আপনাদেরকে দুটো ঘটনা। এই যে আমি বলছি যে আভ্যন্তরীণ সুরক্ষা বারে বারে আঘাত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং তার সর্বস্তরের নেতারা, রাজ্যসভায় পার্লামেন্টেরিয়ানসরা এবং একেবারে তাদের পঞ্চায়েত স্তরের নেতারা, তাদের মন্ডল স্তর, ব্লক স্তরের নেতারা, পঞ্চায়েত স্তরের নেতারাও কিন্তু এই জিনিস চেষ্টা করছে। আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে 13ই ডিসেম্বর এনআইএ বেলডাঙ্গা বোমা বিস্ফোরণের চার্জশিট দাখিল করেছে। আপনাদের মনে আছে যে 17ই জানুয়ারি 2022 রামেশ্বরপুর হাই স্কুল বেলডাঙ্গায়, রামেশ্বরপুর হাই স্কুলের ঠিক পেছনে একটি বাগান মতন রয়েছে, লিচু বাগান বলছে, একটি লিচু বাগান রয়েছে এবং সেই লিচু বাগানে 17ই জানুয়ারি 2022 সেখানে একেবারে বিশাল একটি ব্যাপক হারে একটি বিস্ফোরণ হয়, মানে যাকে বলে আর্থ শ্যাটারিং ইয়ার স্প্লিটিং এক্সপ্লোশন। এবং সেখানে কি হচ্ছিল, সেখানে বোমা তৈরি হচ্ছিল। অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে, অন্য কোনো রাজ্যে হয় না, পশ্চিমবঙ্গে আনাচে কানাচে, মাঠে, জঙ্গলে, বাগানে, বিভিন্ন জায়গায় বোমা তৈরি হয়। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বোমা তৈরিটাকে কুটির শিল্পে পরিণত করেছেন, এটা কিন্তু সত্যি, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, ইট ইজ দ্য রিয়ালিটি। এবং ইয়াসউদ্দিন শেখ এবং সুখচাঁদ আলী, এরা দুজন ইনজার্ড হয়েছিল এই ব্লাস্টে এবং তারা মিলে এই স্কুলের পেছনে, রামেশ্বর হাই স্কুলের পেছনে, এনআইএ এর চার্জশিটে পরিষ্কারের বিবরণ রয়েছে, এই রামেশ্বর হাই স্কুলের পেছনে তারা বোমা তৈরি করছিল। এবং এই ইয়াসউদ্দিন যখন মারা যায়, কেন সে ইনজার্ড হয়েছিল, ইয়াসউদ্দিন মারা যাবার তার ডাইং স্টেটমেন্টে সে পরিষ্কারভাবে বলে যে তাকে বোমা তৈরি করাতে বাধ্য করেছিল ইমদাদুল হক এবং অন্যান্যরা। ইমদাদুল এদেরকে সব রকম বোমা তৈরি করার মশলা সরঞ্জাম জুগিয়েছিল। এবং আপনারা ভেবে দেখুন, 75টা লাইভ সকেট বম এবং অন্যান্য অনেক সরঞ্জাম, 75টা লাইভ সকেট বম, অন্যান্য ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল সিজ করা হয়েছিল সেই রামেশ্বরপুর হাই স্কুলের পেছনে সেই লিচু বাগান থেকে, সিজ করেছিল। এবং তারপরে আইডেন্টিফাই করা হলো কারা কারা এর সাথে যুক্ত: মাসাদুল হক, হাবিবুর রহমান। এবং সেই সময় পুলিশ 12টা আয়রন পাইপ স্পট থেকে সিজ করেছিল এবং
তাহাবুল শেখ আর একজন অভিযুক্ত, তার থেকে পুলিশ রিকভার করেছিল 35টা লাইভ আয়রন স্টিক বম্ব দুক্ষেপে, এবং এই সবগুলো সেই সময় চাপে পড়ে, কেন হই হই একেবারে প্রচন্ড হই হই ফেলেছিল এই মানে এই ব্লাস্ট, একেবারে মানে চিন্তা করা যায় না যে বেলডাঙ্গার মতন একটা জায়গায় এবং মুর্শিদাবাদ মতন জেলা যেটা একেবারে সীমান্তবর্তী জেলা, এবং যেখানে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করার চেষ্টা বিভিন্ন গোষ্ঠী, যেগুলো দেশ বিরোধী গোষ্ঠী, তারা চেষ্টা করেছে। তো ভেবে দেখবেন যে 75টা লাইভ সকেট বম্ব এবং 35টা লাইভ আয়রন স্টিক বম্ব সেখান থেকে উদ্ধার করা হলো। এবং এনআইএ পরিষ্কারভাবে তাদের তদন্তে উঠে এসছে, তারা চার্জশিট এই কথাটা বলছে, তাদের তদন্তে উঠে এসছে যে তারা, এদের উদ্দেশ্যটা ছিল বোমা তৈরি করা, সেইগুলোকে ওই এলাকায় স্টোর করা এবং বিভিন্ন জঙ্গি নাশকতামূলক কার্যকলাপে সেই বোমাগুলোকে ব্যবহার করা, এলাকার মানুষের ওপর সন্ত্রাস ছড়ানো এবং তাদেরকে দমন করার উদ্দেশ্য ছিল। এটা এনআইএ 13ই ডিসেম্বর এই চার্জশিট তারা দাখিল করেছে। এবং আপনারা জানেন যে 17ই জানুয়ারি 2022-এ এই ঘটনা ঘটেছিল। অক্টোবর 2022-এ এই পুরো তদন্ত ভার এনআইএর হাতে, এনআইএ তাদের নিজের হাতে তুলে দিল। অর্থাৎ রাজ্য পুলিশ অক্ষম, তারা পারেনি। এবং আপনারা জানেন যে বিভিন্ন স্তরে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্নভাবে এক অংশ ব্যতিব্যস্ত হয়ে গেছে, তারা চায় যে আমরা নিজেদের উর্দির সম্মান করে যাতে কাজ করতে পারি, কিন্তু এক অংশ সম্পূর্ণভাবে পলিটিসাইজড হয়ে গেছে, ক্যাডার হিসেবে কাজ করে, এবং তারা বিভিন্ন নাশকতামূলক যে গ্রুপ, জঙ্গি কার্যকলাপ বা নাশকতা ছড়ানোর যে গ্রুপ, তাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ, তাদের রাজনৈতিক অর্ডার এদেরকে প্রোটেকশন দেওয়ার হয়ে এসেছে। কিন্তু আমি আপনাদেরকে এনআইএ চার্জশিটের কথাটা এই কারণে বলছি, কেননা বারে বারে একটি খবর এর মধ্যে উঠে আসছে যে এদের মধ্যে এই যে 7 জন অভিযুক্ত, তাদের মধ্যে একজন মারা গেছে, এবং এই 7 জন অভিযুক্ত হচ্ছে, এখানে আমি আপনাদেরকে নামগুলো বললাম, আবার বলছি, ইমদাদুল হক, সুখচাঁদ আলী, মনসুর আলী, মাসাদুল হক, হাবিবুর রহমান, তাহাবুল শেখ, ইয়াসউদ্দিন শেখ, সে মারা গেছে। এবার যে কথাটা বারবার উঠে আসছে যে এই নাশকতামূলক চক্রের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে। আমার অনুমান, এবং এই অনুমান এই তদন্তের মধ্যে আরো বেরিয়ে আসবে, কিন্তু বারবার এই খবরটা উঠে আসছে যে এদের মধ্যে একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা, এবং ইনি কি ইমদাদুল শেখ, যে এদেরকে ইয়াসউদ্দিন এবং সুখচাঁদ আলীকে বোমা তৈরি করার দায়িত্বটা দিয়েছিল এবং সরঞ্জাম মশলাপাতি সব পৌঁছে দিয়েছিল? এই ইমদাদুল শেখ যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়, তার পদ কি, তার দায়িত্ব কি? এবং এনআইএ যখন তদন্তের ভার নিয়েছে, নিশ্চয়ই ভারত বিরোধী যে গোষ্ঠী, ভারত বিরোধী যে চক্র দেশের অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে বা দেশের বাইরে ছড়িয়ে রয়েছে, এর সাথে ইমদাদুল হকের কি লিঙ্ক? সে মশলাপাতি সরঞ্জাম পেল কোত্থেকে? তাকে টাকা কে জুগিয়েছিল? সে টাকা কাদের কাদের দিল? কোন পথে টাকা এসছে? এ কথাগুলো এনআইএ আস্তে আস্তে বার করবে। কেন চিন্তাজনক হচ্ছে যে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা, এবং মুর্শিদাবাদ এক সময় আপনারা জানেন এখন অনেকটা আঘাত তারা পেয়েছে, কিন্তু মুর্শিদাবাদ যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একটি ঘাঁটি এক সময় ছিল, সেটা আপনারা জানেন, এবং সেই জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে। আবার ওই প্রশ্নটা এসে যাচ্ছে যে দেশ বিরোধী কার্যকলাপের সাথে বারবার তৃণমূল কংগ্রেসের যোগ কেন পাওয়া যাচ্ছে? আমি শেষে আপনাদেরকে আরেকটা বলি। গতকাল আপনারা জানেন যে বিএসএফ এর ডিআইজি এস গুলেরিয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশি স্মাগলারদের একটি চক্র, একটি গ্রুপ, তারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিল। কিভাবে ঢোকার চেষ্টা? এই যে বার্ড ফেন্সিং যেগুলো হয়েছে, কাঁটাতার বেড়াতার যেগুলো হয়েছে, সেগুলো নতুন করে যেখানে যেখানে হয়েছে সেগুলো কেটে ঢোকার তারা চেষ্টা করেছিল। তারপরে পেট্রোল, যে ফোর্স পেট্রোল ইউনিট থাকে অন দ্য গ্রাউন্ড, তারা গুলি চালিয়েছিল আকাশে, গুলি চালানোর পরেই এরা পালিয়ে গিয়েছিল। তারপরে আবার কিছুক্ষণ পর এই স্মাগলারদের গ্যাং
তারা আবার এসে ঢোকার চেষ্টা যখন করলো এবং বিএসএফ কে তারা আক্রমণ করার চেষ্টা করেছিল নিজেদের সব আর্মস এবং ওয়েপন্স নিয়ে। বিএসএফ তখন পাল্টা গুলি মারাতে এই স্মাগলারের গ্যাংয়ের একাধিক যারা ছিল তারা সেখানে মারা গেল, তারা মারা পড়লো সেখানে। এটা বিএসএফ এর ডিজি কালকে তিনি এই পরিষ্কার এই বিবৃতিটা দিয়েছেন। এবার আমার কথা হলো যে এই করা উচিত, এটাই করা উচিত। এবং আপনাদের মনে আছে কংগ্রেসের আমলে বিএসএফ এর একটা এমন ভাবে বিএসএফ কে করা হয়েছিল যে বিএসএফ কিছু করতে পারবে না, রাবার বুলেট থাকবে, বিএসএফ লাঠি নিয়ে ঘুরে বেড়াবে। এবং সেই সময় আপনাদের মনে আছে সেই সময় এবং কয়েক বছর আগেও হয়েছিল যে বিএসএফ কে আর্মড স্মাগলার্স যারা ওপার থেকে ঢোকার চেষ্টা করছে তাদের মাথায় যেই এই কথাটা ঢুকে গেছিল যে বিএসএফ এর কাছে অ্যামিউনিশন বা বন্দুক চালানোর অর্ডার নেই, তাদের কাছে শুধু রাবার বুলেট এবং লাঠি আছে, একাধিক ক্ষেত্রে হয়েছে যে বিএসএফ জওয়ানদেরকে এরা অ্যাটাক করেছে, এক এক সময় নির্মমভাবে কুপিয়ে মারার চেষ্টা করেছে, আঘাত করেছে এবং এক এক সময় তাদেরকে মেরেও ফেলেছে। এ ছিল কংগ্রেসের নীতি। এবং পরবর্তীকালে যখন বিএসএফ এর সেই 15 কিলোমিটার দায়রাটা 50 কিলোমিটার এই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের অর্ডারে সেটাকে এক্সপ্যান্ড করা হলো, একটি মাত্র দল তৃণমূল কংগ্রেস তারা এর বিরোধিতা করেছিল এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বলেছিলেন যে বিএসএফ জওয়ানদের দেখলেই তাদেরকে আপনারা, মানুষকে বলেছিল মানে প্ররোচনামূলক কথাবার্তা, তাদেরকে দেখলেই তাদের পেছনে ছুটে যাবেন, তাদেরকে বাধা দেবেন, তাদের কাজ করতে দেবেন না, মানে এই বিএসএফ ঢুকলেই আপনারা তেড়ে যাবেন, এই রকম একটা কথা বলেছিল। অ্যাজ ইফ বিএসএফ হচ্ছে পাকিস্তানের ফোর্স বা বিএসএফ হচ্ছে বাংলাদেশের ফোর্স। বাংলাদেশ পাকিস্তানের ফোর্স হলে তো তিনি তাদেরকে আরো সমর্থনও করতেন। তো এই হলো তার মানসিক তার লেভেল। এবং বারবার তিনি এই কথাটা প্রকাশ্যে জনসভায় বিভিন্ন সময় তিনি এই কথাটা বারবার বলেছিলেন যে বিএসএফ এর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন, বিএসএফ এর দায়রা যাতে 50 কিলোমিটার না হয় তার বিরোধিতা করেছিলেন এবং গ্রামের সীমান্তবর্তী এলাকায় গ্রামের মানুষদেরকে তিনি চেষ্টা করেছিলেন বিএসএফ এর বিরুদ্ধে প্ররোচনামূলক কথাবার্তা বলে তাদেরকে তাতিয়ে তুলতে। কিন্তু আপনারা দেখেছেন যে আর্মড স্মাগলার্সদেরকে বিএসএফ এবার থেকে গুলি তাদের বিরুদ্ধে চালাবে। তারা বিএসএফ এর ওপর যদি হামলা করে বিএসএফও তাদেরকে কাউন্টার করে তাদেরকে শেষ করার চেষ্টা করবে, এটা পরিষ্কার। এখানে আমি মনে করিয়ে দিই আপনাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর জুন মাসে, মানে এই বছর জুন মাসে 2023 জুন মাসে তিনি বলেছিলেন, কি বলেছিলেন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জলপাইগুড়িতে একটি পাবলিক মিটিং এ বলেছিলেন যে যারা বিএসএফ এর গুলিতে মারা গেছে তাদেরকে তিনি সেই সময় ওই আপনাদের মনে আছে সেই জড়ো করেছিল স্টেজে অনেক কিছু পরিবারের যারা বিএসএফ এর গুলিতে নিহত সেই পরিবারের মেম্বার্সদেরকে সেখানে সদস্যদের সেখানে তিনি হাজির করেছেন স্টেজে এবং সেখানে বক্তৃতা দিয়েছেন, প্ররোচনামূলক বক্তৃতা বিএসএফ এর বিরুদ্ধে। এবং তিনি বলেছিলেন যে এদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে এবং চাকরি দেওয়া হবে এবং এটা পরিষ্কার। এবং সেখানে তিনি সেই বিরোধিতা করেছিলেন যে 15 কিলোমিটার থেকে কেন 50 কিলোমিটার তাদের দায়রা বাড়ানো হলো এবং তারপর তিনি বলেছিলেন যে কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না। এবং তিনি বলেছিলেন যে সেই এলাকার মানুষদেরকে তিনি বারে বারে বলেছিলেন যে বিএসএফ এর বিরোধিতা করা এটা তিনি বারবার বলেছিলেন। কথাটা হলো যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হয়তো মানে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি স্মাগলাররা আর্মড স্মাগলার যারা বন্দুকধারী আর্মড স্মাগলার তারা যখন বিএসএফ এর গুলিতে নিহত হয়, বিএসএফ যখন আত্মসমর্পণে যখন তাদেরকে নিজেদের আত্মরক্ষায় বিএসএফ যখন গুলি চালায়, স্মাগলাররা যখন মারা যায়, একজন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যে স্মাগলারদেরকে কম্পেনসেশন দেয়, স্মাগলারদের পরিবারকে কম্পেনসেশন দেওয়ার ঘোষণা করে, নির্বাচিত মুখ্যমন্ত্রী, সংবিধানের ওপর শপথ নিয়েছেন, নির্বাচিত হয়ে এসছেন, তিনি হোম মিনিস্টার, তিনি পশ্চিমবঙ্গের আবার পুলিশ মন্ত্রী
পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী, তিনি স্মাগলার্সদের পরিবারদের কম্পেনসেশন দেন এবং প্রকাশ্যে সেটা ঘোষণা করেন এবং তাদেরকে বলেন যে তারা সাধারণ মানুষ এবং তাদের অত্যাচার করেছে বিএসএফ তাদেরকে মেরে ফেলেছে। এই হলো আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে স্মাগলারদের সমর্থন করেন, স্মাগলারদেরকে তিনি সাপোর্ট করেন এবং সাধারণ মানুষকে ভারতের জওয়ানদের প্রতি তিনি প্ররোচনামূলক মন্তব্য করেন, ইনস্টিগেট করেন এবং তার দলের বিভিন্ন স্তরের নেতারা বোমা তৈরিতে লিপ্ত, পার্লামেন্টের সিকিউরিটি ব্রিচে তারা লিপ্ত, অর্থাৎ এক কথায় ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, জাতীয় সুরক্ষা কম্প্রোমাইজ করতে তারা সিদ্ধহস্ত, চেষ্টা করাতে তারা সিদ্ধহস্ত হয়ে গেছে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলে রাখলাম। আপনারা আরামবাগ টিভির এই প্রেজেন্টেশনটা দেখবেন এবং এই প্রশ্নগুলো আমাদের করা উচিত, সবাইকে করা উচিত, যে ললিত ঝার কি মাস্টার মাইন্ড অফ পার্লামেন্ট সিকিউরিটি ব্রিচ, তার কি রিলেশন তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে, নেতা নেত্রীদের সাথে। এই প্রশ্নটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এবং সেই প্রশ্নটা আমাদের ভারতবর্ষের মানুষ চাইছে। লজ্জা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের শাসক দলের নেতাদের সাথে পার্লামেন্ট সিকিউরিটি ব্রিচের মাস্টার মাইন্ডের যোগসাযোগ রয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে, একেবারে লজ্জা আমাদের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি তো গতকালকেই পার্লামেন্ট কাণ্ডের পর্দা ফাঁস করেছিলাম যে ঘটনা ঘটেছে তার পেছনে কাদের যোগ রয়েছে সেসব বিষয়ে আমি একটা রিপোর্ট করেছি। যারা দেখেননি তারা দেখে নেবেন, কারণ এই ঘটনা ঘটার পরে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে বাইরে থেকে যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল, যার নাম নিজেই বলেছিলেন যে নীলাম বলে, তার একটা ভিডিও বক্তব্য পুরনো সামনে এসেছে, যেখানে তাকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে বিজেপিকে উৎখাত করতে হবে, কংগ্রেসকে বা অন্যদেরকে আনতে হবে। মানে এইসব পরিষ্কার তাকে কিন্তু ওখানে বলতে শোনা গিয়েছিল, কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে। এবং সেই সঙ্গে আরো কিছু ডকুমেন্ট সামনে এসছে, ছবি সামনে এসছে, সেখান থেকে পরিষ্কার যে তাদের কি অবস্থান, তারা অ্যাকচুয়ালি কি চাই। ফলে দর্শক, এটুকু পরিষ্কার হয়ে গেছে যে যেটা বলা হচ্ছিল যে বিজেপির এমপির পাশে তারা ভিতরে ঢুকেছিল, দুজনকে যে ঢোকানো হয়েছিল, ফলে বিজেপির যোগ অ্যাকচুয়ালি এই বিজেপির এমপি থেকে পাস নিয়ে ভিতরে ঢোকা এবং উদ্দেশ্যকে পূরণ করা, এটা যে একটা গভীর ষড়যন্ত্র সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি দর্শক যেটা দেখাবো, অ্যাকচুয়ালি আমি গতকাল থেকেই ভাবছিলাম যে এইরকম একটা ঘটনা ঘটলো একেবারে একটা জঙ্গি কার্যকলাপের মতো, তো সেখানে বাংলার কোনো কানেকশন নেই, এটা হতে পারে? যেটা ভাবছিলাম সেটাই আজকে একেবারে সামনে চলে এসছে বিষয়টা, যে হ্যাঁ, এর সঙ্গে বাংলার কানেকশন রয়েছে। কারণ যে চারজনকে মানে ওখান থেকে না ধরা হয়েছে, এর বাইরেও সব নাম এসছে, তার মধ্যে একটা নাম উঠে এসছে যে নামটা হচ্ছে ললিত ঝা। সেই ললিত ঝা নাকি এই কলকাতায় থাকতো। ললিত ঝা মানে বাংলার কানেকশন, একেবারে খাস কলকাতার কানেকশন। তো দর্শক, আপনারা দেখছেন হয়তো সেই সব নিয়ে খবর টবর হচ্ছে। কে সেই ললিত ঝা, তার কি ছবি? এই যে ললিত ঝা বাংলায় থাকতো, বিহারের লোক, দ্বারভাঙার লোক, কিন্তু বাংলায় থাকতো, কলকাতায় থাকতো, কলকাতার রবীন্দ্র সরণিতে থাকতো। 218 নম্বর দেখতে পাচ্ছেন, একটা ঘুপচি এলাকা, ঘিঞ্জি এলাকা, সেখানে সে নাকি থাকতো একটা রুম ভাড়া নিয়ে, এবং সে নাকি আবার মাস্টার মানে টিউশন পড়াতো বাচ্চাদেরকে। খুব মানে কম কথা বলতো, খুব ভালো মিশতো। আসলে এই ধরনের লোকগুলো এরকমই হয়, খুব ভালো মিশতে পারে। তো এখন যেটা মনে করা হচ্ছে যে ঘটনা ঘটেছে, যে মূল চক্রীর কথা যদি বলতে হয়, তার নামটা কিন্তু সেখানে আসছে। ফলে দর্শক বুঝতে পারছেন যে কোথা থেকে কি সব পরিকল্পনা হয়েছে, কোত্থেকে কি হচ্ছে, কোথায় বসে সব হয়েছে, বুঝতে পারছেন? আর এই কলকাতাকে কেন যে এই ধরনের লোকজনদের থাকার জন্য সেফ জোন বলা হয়, বুঝতে পারছেন?
কলকাতা নাকি খুব নিরাপদ শহর, খুব নিরাপদ শহর। কাদের জন্য নিরাপদ শহর? এইসব লোকজনদের জন্য নিরাপদ শহর। জঙ্গি কার্যকলাপ, নাশকতামূলক যারা কাজকর্ম করে, ধ্বংসাত্মক যারা কাজকর্ম করে, তাদের জন্য নিরাপদ শহর। ও কলকাতা নাকি বিরাট নিরাপদ শহর, খুব ধেই ধেই করে এই শাসক লাফায়। এই তো কাদের জন্য নিরাপদ পরিষ্কার হয়ে যাচ্ছে। ললিত ঝা এখন সে কোথায় বেপাত্তা, তাকে খুঁজছে পুলিশ, খুঁজছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাংলার কাদের সঙ্গে কি সব কানেকশন ছিল তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একটা বাংলার একটা ছেলের নাম উঠে এসছে, তো তার সঙ্গে সব যোগাযোগ চলছে, কিন্তু এখন এই ললিত ঝাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে দর্শক, এ তো বাংলার কানেকশন, কলকাতার কানেকশন এ তো আছেই, কিন্তু আমি এখন একটা যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা তো আরো চাঞ্চল্যকর। সেটা তো আরো চাঞ্চল্যকর যে শুধু বাংলার কানেকশন নয়, তৃণমূল কংগ্রেসের কানেকশন, তৃণমূল কংগ্রেসের কানেকশন, সেই ডকুমেন্ট সামনে এসছে, ছবি সামনে এসছে। কারণ আমি দেখলাম দর্শক, আচ্ছা এটা একটা রিপোর্ট দেখছি, স্বল্পভাষী মাস্টারজির নাম ললিত, তিনি আবার সংসদ হানায় যুক্ত, মানতে পারছেন না রবীন্দ্র সরণির বাসিন্দারা। এটা ওখানকার যারা মানুষ যেখানে থাকতো আর কি, এই ললিত এই ঘুপচি এলাকাতে, ওখানে মাস্টার পড়াশোনা করাতো, তো এই এলাকার মানুষ আর কি বিশ্বাস করতে পারছে না যে এত অল্প অল্প কথা বলতো, খুব ভালো ব্যবহার করতো, সকলকে নমস্তে নমস্তে করে কথা বলতো, সে এরকম কাণ্ড ঘটাতে পারে, ভাবতেই পারছি না। তার বাবাও খুব ভালো, এরকম সব বড়ডালা চলছে। তো কিন্তু আর কি, যারা আমি বললাম না, যারা এই ধরনের কাজকর্ম করে তারা তো একটু ওই রকমই বিহেভ করে, থাকতে হবে তো ঠিকঠাক করে মাথা গুঁজে, না? তারা এরকম টাইপের একটু ঠান্ডা মাথা এরকম দেখানোর চেষ্টা করে। তবে দর্শক, আমি যেটা বলছিলাম, শুধু কলকাতার কানেকশন, এবার দেখুন যারা বড় বড় করে লেকচার ঝাড়ছেন, পার্লামেন্টের এ কক্ষ ও কক্ষ দাপাচ্ছিলেন, একজনকে তো আজকে বের করে দিয়েছে রাজ্যসভা, ডেরেক ওবরায়নকে, কোমলাপানি। ও এরকম কেন হয়ে গেল, এরকম কেন হয়ে গেল? আরে কারা করেছে, কি না হয়েছে, ভালো করে তদন্ত করার দাবিটা করা হোক। আর এই তো এখন তো সামনে যা এসছে, এবার তো উত্তর দিতে হবে আপনাদেরকে। দর্শক, আমি যেটা দেখাতে চাই, যেটার জন্য আমার এই প্রতিবেদন, আমি একটা জাস্ট পোস্ট দেখলাম এক্স হ্যান্ডেলে, যে পোস্টটা করেছেন বিজেপির এক নেতা করেছেন, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আমি জাস্ট দর্শক সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই, একটু ওয়েট। ডক্টর গাঙ্গুলি তিনি একটা পোস্ট করেছেন, আমি আপনাদেরকে জাস্ট সেটা দেখাতে চাই কি পোস্ট করেছেন। আগে তার প্রোফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি পোস্ট উনি যেটা করেছেন আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো স্ক্রল করে। এই যে দেখতে পাচ্ছেন, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি একটা পোস্ট করেছেন, একটু বড় করে দেখাই দর্শক, দেখুন। এখানে দেখুন দুটো মানে স্ক্রিনশট বা ছবি দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট একটা ছবি দেখতে পাচ্ছেন, দুটো। আমি আগে ওগুলোকে একটু বড় করে দেখাই। দেখুন, ললিত ঝা, ওনার একটা কোনো প্রোফাইল, সেখানে উনি মমতা ব্যানার্জি ব্যাপার স্যাপার নিয়ে দেখতে পাচ্ছেন এটা, তারপরে তার কিসে ভক্তি এখানে ক্লিয়ার। আর যেটা মারাত্মক একটা ডকুমেন্ট বলবো, সেটা হচ্ছে এটা, ছবিটা। দর্শক দেখুন, এই যে ছবি, এই ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে এই ছবিটার কার মিল পাচ্ছেন? এই যে ললিত ছবি, এই ছবির সঙ্গে এখানে কার ছবির মিল পাচ্ছেন দর্শক দেখুন। এই ছবিটা কি, যাকে দেখছেন এখানে, তাকে এই ফ্রেমে দেখতে পাচ্ছেন দর্শক? কাকে কি মার্ক করা রয়েছে সেটা ভাববেন না, মার্কে কি জন্য করা হয়েছে, এই ছবিটা এখানে যিনি দিয়েছেন একজনকে মার্ক করে গোল করে রাখা হয়েছে, আমি ওটা কি দেখতে হবে এরকম বলছি না। আমি শুধু এই ছবির সঙ্গে এই যে চারজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কাকে দেখছেন, মিলটা কার মিল দেখতে পাচ্ছেন দর্শক? আছেন ওখানে মানে ললিত ঝার ছবি আছে এই চারজনের মধ্যে? যাকে গোল করে দেখানো হচ্ছে ওইটা কথা বলছি না, কিন্তু আমি চারটে ছবির মধ্যে বলছি, আছে দর্শক? দেখুন, আমি বারবার দেখানোর চেষ্টা করছি। এবার দর্শক দেখাতে চাই যে ডক্টর গাঙ্গুলি তিনি কি লিখেছেন, সেটা একটু আপনাদেরকে পড়ে দেখাতে চাই যে উনি কি লিখেছেন। দর্শক, উনি কি লিখেছেন আপনারাও পড়তে পারবেন হয়তো দেখলে।
দেখুন উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে INDI alliance linked to parliament security breach by Andolonjibis linked to Congress, Communists and of course to TMC. Sixth accused Lolit Jha, now absconding, is a diehard promoter, supporter of West Bengal CM Mamata Banerjee and seen here with PC's close Taposh Rai, TMC MLA, Deputy Chief Whip of TMC in West Bengal Assembly, former minister. দেখছেন দর্শক, একেবারে মানে এই কথা উনি কিন্তু লিখেছেন এবং তার সঙ্গে এই যে দুটো ছবি উনি কিন্তু দিয়েছেন দর্শক। এবার আপনারা বলুন, এমনি এমনি সব ছবিগুলো উঠে গেল দর্শক? যদি ক্লোজ তারা না থাকেন এমনি এমনি ছবিগুলো উঠে গেল? তাপস রায়ের সঙ্গে এত ক্লোজ ছবি কি করে হয়? তার মানে তার যাতায়াত কোন মহলে ছিল, কাদের সঙ্গে মানে ঘনিষ্ঠতা ছিল দর্শক? আর এখান থেকে প্রশ্ন যে তাহলে কি সত্যি এরকম কোনো পরিকল্পনা করে ঘটনা ঘটানো হয়েছে? হ্যাঁ, টাকা উদ্ধার হয়েছে, এইসব হয়েছে, এখন চলছে মানে এই যে কংগ্রেসের এমপির বাড়ি থেকে সেদিকে মিডিয়া ফোকাস, সেই জন্য কি তড়িঘড়ি ওখান থেকে ফোকাস ঘোরানোর জন্য পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে? যেহেতু সামনে ভোট রয়েছে, লোকে ছিচি করছেন, দেশের মানুষ ছিচি করছেন যেভাবে টাকা উদ্ধার হয়েছে, সে কংগ্রেস হোক আর যাই হোক, ওই জোটেরই তো, তৃণমূল কংগ্রেস সব জোট তো একসঙ্গে না? তো সেই জন্য কি তাহলে মানে পরিকল্পনা করে এটা করা মিডিয়া ফোকাস ঘটানোর জন্য? অ্যাকচুয়ালি মানে তারাই ঘটিয়েছে, কারণ যেসব লিঙ্ক সামনে আসছে দর্শক, এটা কিন্তু মানে ভালোভাবে তদন্ত করার একটা বিষয়। ছেলে খেলা করে ছেড়ে দিলে চলবে না, শুধু পার্লামেন্টের কেন এরকম সিকিউরিটি বলে ছেড়ে দিলে চলবে না। অবশ্যই পার্লামেন্টের সিকিউরিটির যে ল্যাপস সেটা তো রয়েছে, সেসব নিয়ে আমাদেরও প্রশ্ন যে কেন কি করে এখানে ঢুকতে পারবে এইভাবে কোনো লোকজন? যদি এমপি কোনোভাবে পাস দিয়েও থাকেন, অনেক সময় দিতে হয়, লোকজন অত খতিয়ে দেখা সম্ভব হয় না। আবদার করেছেন পার্লামেন্টে যাবো দেখবো, কিন্তু যদিও এবার কিন্তু যারা এমপি তাদেরকেও সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর যদি কখনো পাস ইস্যু হয়ে যায়, পার্লামেন্টের সিকিউরিটির চেকিং এ ধরা পড়বে না এসব জিনিসগুলো? গ্যাসের এরিয়ে চলে গেল, এটা যেমন একটা বিষয়, কিন্তু এই যে পেছনে একটা বিরাট একটা ষড়যন্ত্র হয়েছে, সেটাও কিন্তু তদন্তের বিষয়। যে পেছনে মানে কারা কাজ করেছে, মানে মাথা কারা, সেটাও কিন্তু তদন্তের বিষয়। আর যেভাবে আমি কলকাতার লিঙ্ক, বাংলার লিঙ্ক বা টিএমসির লিঙ্ক খুঁজে পাচ্ছি, আমার তো আবার অনেক কিছু সন্দেহ হচ্ছে মনের মধ্যে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।